হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। তোমরা যারা সরকারি সাদত কলেজে অর্থনীতি বিভাগে 2019-20 সেশনে অনার্স প্রথম বর্ষ শ্রেণীতে ভর্তি হয়েছ, তাদের জন্য আজকের এই আয়োজন বক্তৃতা 16। আজকের এই বক্তৃতা 16তে আমরা পড়ব মৌলিক সামষ্টিক অর্থনীতি কোর্সের মুদ্রাস্ফীতি অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক। ইতিমধ্যে তোমাদের জন্য অনলাইন পর্বে 15টি ক্লাস গ্রহণ করা হয়েছে। 15 ক্লাসে তোমরা মাস্টার্স পিলি বর্ষের সাথে তোমরা জাতীয় আয়ের দ্বৈত গণনার সমস্যা এবং এর সমাধান নিয়ে বিস্তারিত শুনেছ। এর পূর্বে 14 ক্লাসে, বক্তৃতা 14তে তোমরা মুদ্রাস্ফীতির কারণ এবং ফলাফল সম্পর্কে বিস্তারিত জেনেছ। তারই ধারাবাহিকতায় আজকে ওই অধ্যায়েরই অর্থাৎ মুদ্রাস্ফীতি অধ্যায়েরই মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক নিয়ে আমরা এই ক্লাসে প্রথমে আলোচনা করব। তারপরে আমরা দেখব যে আসলে মুদ্রাস্ফীতির ফাঁকের কারণগুলো কি। সবশেষে আমরা মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান দূরীকরণের জন্য করণীয় কি সে বিষয় নিয়েও বিস্তারিত পড়ব। তো এই ক্লাসে তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, একে একে আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমরা আজকে পড়ব মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান, ইংরেজিতে বলা হয় ইনফ্লেশনারি গ্যাপ। তো এই মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধানে যাওয়ার পূর্বে আমরা 4টা বিষয় সম্পর্কে অবহিত হব, তারপরে আমরা মুদ্রাস্ফীতির ফাঁক বিষয়টাতে যাব। প্রথম হচ্ছে চলতি বাজার মূল্য। যেটা কি? সেটা হলো কোনো বছরের উৎপাদন হোক, বিনিয়োগ হোক বা সামগ্রিক চাহিদা এবং যোগান যাই কিছু হোক না কেন, যদি ওই বছরের বাজার মূল্য দ্বারা সেটাকে মূল্যায়ন করা হয়, পূর্ববর্তী কোনো বছরের ভিত্তি বছরের কোনো বাজার মূল্য দ্বারা যদি মূল্যায়ন করা না হয়, তবে তাকে বলা হয় চলতি বাজার মূল্য। চলতি বাজার মূল্য আমরা বুঝলাম। দ্বিতীয়ত হচ্ছে পূর্ণ কর্মসংস্থান বা পূর্ণ নিয়োগ কর্মসংস্থানমূলক আয় স্তর কাকে বলে? পূর্ণ কর্মসংস্থানমূলক আয় স্তর তাকেই বলে যেখানে আমরা আসলে দেখতে পাই যে একটি সুনির্দিষ্ট বছরে কোনো দেশের অর্থনীতিতে কর্মক্ষম এবং ইচ্ছুক সকল ব্যক্তিবর্গ যখন কর্মে নিযুক্ত হয়, সে অবস্থাটাকে বলা হয় পূর্ণ নিয়োগ অবস্থা বা পূর্ণ নিয়োগ কর্মসংস্থানের অবস্থা। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে ধরি যে এখানে প্রায় 17 কোটি জনসাধারণের বসবাস, এখানে যদি এরকম হয় যে 11 কোটি জনসাধারণ যাদের বয়স 15 থেকে 65 এবং তারা কর্মক্ষম, এই কর্মক্ষম ব্যক্তিবর্গের সবাই আবার কাজ করতে রাজি থাকে না। অনেক সময় সংঘাতমূলক বেকারত্ব থাকে, ইচ্ছাকৃত বেকারত্ব থাকে। এরকম বিভিন্ন বেকারত্বে থাকার পর ধরে নেই যে 10 কোটি মানুষ কর্মে নিযুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে দেশের প্রচলিত মজুরিতে, এবং এই 10 কোটি মানুষ যখন কর্মে নিযুক্ত হবে সে অবস্থাটাকে বলবে পূর্ণ নিয়োগ। ঠিক আছে শিক্ষার্থীরা, এই আয় স্তরটাকেই বলা হবে পূর্ণ নিয়োগ কর্মসংস্থানের আয় স্তর। তাহলে দুইটা ধারণা পেলাম, একটা হলো চলতি বাজার মূল্য আর একটা হলো পূর্ণ নিয়োগ বা পূর্ণ নিয়োগ কর্মসংস্থান। তৃতীয়টি হলো সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা কি? সামগ্রিক চাহিদা হচ্ছে যে বিভিন্ন দাম স্তরে দেশের সকল জনসাধারণ দ্রব্য এবং সেবার যে চাহিদা করে তাকে বলা হয় সামগ্রিক চাহিদা। আমরা জানি যে এডি হচ্ছে এগ্রিগেট ডিমান্ড বা সামগ্রিক চাহিদা। এর সমীকরণ কি? 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে এর সমীকরণ হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো আমরা বুঝলাম সামগ্রিক চাহিদা কি। সর্বশেষ চতুর্থটি হচ্ছে যে সামগ্রিক যোগান। সেটা কি? সেটা হচ্ছে দেশের বিভিন্ন দাম স্তরে বিনিয়োগকারী, উৎপাদনকারী বা সরবরাহকারীরা যে পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবা কর্মর
উৎপাদন করে, যোগান দেয় বা সরবরাহ করতে ইচ্ছুক থাকে তাকে বলা হয় সামগ্রিক যোগান। তো সামগ্রিক যোগানও আমরা বুঝলাম, 4 খাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক যোগানের সমীকরণ হচ্ছে, তোমাদের মনে করে দেই, AS ইজ ইকুয়াল টু সি প্লাস এস প্লাস টি প্লাস এক্স মাইনাস এম। এভাবে আমরা 4টা ধারণা পেলাম: চলতি বাজার মূল্য, পূর্ণ কর্মসংস্থান বা পূর্ণ কর্মসংস্থানমূলক আয় স্তর, পূর্ণ নিয়োগ আয় স্তর, আরেকটা হলো সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। এবার আসি তাহলে মুদ্রাস্ফীতির ফাঁক বা মুদ্রাস্ফীতির ব্যবধান কাকে বলা হয়। শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন লর্ড মেনার্ড কেইন্স তার গ্রন্থ হাউ টু পে ফর দ্য ওয়ার, এই পুস্তকে বা এই গ্রন্থে সর্বপ্রথম মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান নিয়ে লর্ড মেনার্ড কেইন্স আলোচনা করেছেন। তো তারই ধারাবাহিকতায়, তারই বিশ্লেষণপূর্বক আমরা বলতে পারি যে চলতি বাজার মূল্যে পূর্ণ কর্মসংস্থান আয় স্তরের সাথে সামঞ্জস্য রেখে যে সামগ্রিক চাহিদা, সেই সামগ্রিক চাহিদার তুলনায় সামগ্রিক যোগান, সেই সামগ্রিক যোগানের তুলনায় যদি সামগ্রিক চাহিদা কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মধ্যে যে ব্যবধান বা ফাঁক তৈরি হয় তাকে বলা হয় মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান। আমি আবার বলছি যে চলতি বাজার মূল্যে পূর্ণ কর্মসংস্থান আয় স্তরের সাথে সামঞ্জস্য রেখে যে সামগ্রিক যোগান, সেই সামগ্রিক যোগানের তুলনায় যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তাহলে যে ব্যবধানের সৃষ্টি হয় তাকে বলা হয় মুদ্রাস্ফীতি ব্যবধান। ঠিক আছে শিক্ষার্থীরা, একটি দেশের অর্থনীতির জন্য সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান সমতা হওয়ার মাধ্যমে সার্বিক ভারসাম্য অর্জিত হয়, এবং এই সার্বিক ভারসাম্যের পর্যায়ে যদি দেশের পূর্ণ কর্মসংস্থান নিয়োজিত হয় বা পূর্ণ কর্মসংস্থান অর্জিত হয়, সেটা হয় দেশের জন্য সর্বোচ্চ কাঙ্ক্ষিত পর্যায়। কিন্তু যদি এই পূর্ণ কর্মসংস্থান পর্যায়ে এরকম হয় যে সামগ্রিক যোগানের থেকে কোনো কারণে সামগ্রিক চাহিদা বেড়ে যায়, তাহলে একটা গ্যাপ বা ফাঁক এর সৃষ্টি হয়, যাকে বলা হয় মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান। তো শিক্ষার্থীরা, বিষয়টা আমরা একটি সমীকরণের সাহায্যে দেখতে পারি। আমরা যদি বোর্ডে আসি তাহলে দেখব আমরা দেশের চলতি মূল্যে একটি সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদার ইকুয়েশন নিব সি প্লাস আই প্লাস জি। এটা হলো সামগ্রিক চাহিদা বা মোট ব্যয় ইকুয়েশন, যেখানে আমরা জানি যে ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। আবার সামগ্রিক যোগান বা সামগ্রিক আয় বা মোট আয়ের যে সমীকরণ, সেটা আমরা নিতে পারি y ইজ ইকুয়াল টু সি প্লাস এস প্লাস জি। এটা আমরা নিতে পারি, এটা আমাদের জন্য এডি আর এটা আমাদের জন্য এএস। এখন শিক্ষার্থীরা, আমরা তো জানি যে মুদ্রাস্ফীতির ব্যবধান বা ফাঁকের বেলায় এডি কি হবে, এএস এর থেকে বড় হবে, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের থেকে বড় হবে। এখন এই বিষয়টা, এডির এই বিষয়টা যদি সি প্লাস আই প্লাস জি এটা বসাই, সি প্লাস আই প্লাস জি এটা যদি বসাই, আর এএস এর জায়গায় যদি সি প্লাস এস প্লাস জি বসাই, তাহলে উভয় পাশ থেকে এইগুলা চলে যায়, সি প্লাস জি চলে গিয়ে আমাদের থাকে হলো এই পাশে আই আর এই পাশে এস। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে আই এসের থেকে বড় হবে, অর্থাৎ সঞ্চয়ের থেকে বিনিয়োগ বেশি হবে। অর্থনীতিতে মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান ওই অবস্থায় থাকবে যে অবস্থায় সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ অধিক হয়। তো শিক্ষার্থীরা, এইভাবে সমীকরণের সাহায্যে আমরা মুদ্রাস্ফীতির ফাঁক ব্যবধান বিষয়টা দেখতে পারি। এবার আমরা চিত্রের সাহায্যে বিষয়টা আরও অধিক
স্পষ্ট হতে পারি বা ক্লিয়ার হতে পারি। এটা হচ্ছে ভূমি অক্ষে জাতীয় আয় ওয়াই, আর এইদিকে নেওয়া হলো সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান। একটি 45 ডিগ্রি রেখা নেওয়া হলো, যেটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা। এই সামগ্রিক যোগান রেখা বা 45 ডিগ্রি রেখার প্রত্যেক বিন্দুতে মোট আয় মোট ব্যয়ের সমান, সেটা আমরা জানি। প্রাথমিক অবস্থায় একটি সামগ্রিক চাহিদা নেওয়া হলো, যেটাকে বলা হচ্ছে এডি 0। সেটা কি? সেটা হচ্ছে সি প্লাস আই প্লাস জি 0, সি প্লাস আই প্লাস জি 0। এখন প্রাথমিক অবস্থায় এখানে আমরা ভারসাম্য দেখতে পাচ্ছি এম বিন্দুতে। এখানে যে আউটপুট লেভেল বা উৎপাদন স্তর, সেটাকে আমরা ধরে নেই পূর্ণ নিয়োগ কর্মসংস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ। পূর্ণ নিয়োগ কর্মসংস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারসাম্য হচ্ছে এম, যে বিন্দুতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমান বা সমতা লাভ করে। এখন কোনো কারণে যদি সামগ্রিক চাহিদা বাড়ে, এটা আমরা এই ক্ষেত্রে ধরে নেই সরকারি ব্যয় বাড়ছে, তাহলে সামগ্রিক চাহিদা রেখাটা এরকম হয়ে যাবে। এটার নাম দিয়ে AD1 ইকুয়াল টু সি প্লাস আই প্লাস G1, নতুন সামগ্রিক চাহিদা রেখা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক চাহিদা আগের তুলনায় পরবর্তীতে বেড়ে গেছে। তো নতুন ভারসাম্য দেখো শিক্ষার্থীরা এইখানে আসে। নতুন ভারসাম্য কোথায় আসে? পূর্ণ কর্মসংস্থান পর্যায়ের পরে আসে, কিন্তু এই ভারসাম্য আসবে না। তার কারণ হচ্ছে কেইন্সের মতে যদি অর্থনীতিতে পূর্ণনিয়োগ ভারসাম্য অর্জিত হয়, তার থেকে আর উৎপাদন বা কর্মসংস্থান বাড়বে না। ঠিক আছে? তাহলে ওইটা অর্থনীতি অ্যাভেল করতে পারবে না। তাহলে কি হবে? তাহলে দেখা যাচ্ছে যে এই পূর্ণনিয়োগ কর্মসংস্থানের সাথে উপরে যাই, এটার নাম দেই এন। এখানে একটা গ্যাপ বা ব্যবধান তৈরি হইতেছে এমএন। এই এমএনটাই হচ্ছে মুদ্রাস্ফীতির ফাঁক বা মুদ্রাস্ফীতির ব্যবধান, যেটা পূর্ণনিয়োগ কর্মসংস্থানের সাথে বা পূর্ণনিয়োগ আয় স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পর্যায়ে সামগ্রিক চাহিদাটা এতটুকু, অর্থাৎ YFN, সামগ্রিক যোগান অতটুকু নয়, তার থেকে একটু কম, YFM। তাহলে NM পরিমাণ বা MN পরিমাণ একটা ব্যবধান সৃষ্টি হয় সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মধ্যে। এই ব্যবধান বা ফাঁকটাই হচ্ছে মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান। তো শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে আসলে মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান কি। এখন এর কারণ কি? মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধানের, মুদ্রাস্ফীতি ব্যবধান বা কারণ কি, কি কারণে এরূপ হয়ে থাকে মুদ্রাস্ফীতি একটু ক্লোজলি ধরা হোক। মুদ্রাস্ফীতির ব্যবধানের কারণ কি? 1 নম্বর কারণ হতে পারে যে সামগ্রিক চাহিদাটা সামগ্রিক যোগানের থেকে বেশি হবে কোনো কারণে। আমরা জানি যে সামগ্রিক চাহিদার বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান আছে সি প্লাস আই প্লাস জি। কোনো কারণে দেশে ভোগ ব্যয় বাড়লে, বিনিয়োগ বাড়লে বা সরকারি ব্যয় বেড়ে গেলে সামগ্রিক চাহিদাটা সামগ্রিক যোগানের থেকে বেশি হবে। আর বেশি হয়ে গেলে দুইটার মধ্যে একটা ফাঁক বা ব্যবধানের সৃষ্টি হবে, যেটা অন্যতম একটি প্রধান কারণ কিসের? মুদ্রাস্ফীতি ব্যবধানে বা মুদ্রাস্ফীতি ফাঁকে। 2 নম্বর কারণ হতে পারে যে অস্থিতিস্থাপক যোগান। শিক্ষার্থীরা একটু ভালোভাবে শুনতে হবে। আমরা পূর্ণনিয়োগ কর্মসংস্থানের কথা বলেছি। এই পূর্ণনিয়োগ কর্মসংস্থান অর্জনের পূর্বেই একটি দেশে অস্থিতিস্থাপক যোগান যদি বিদ্যমান থাকে, তাহলে ওই লেভেলেই বা ওই পর্যায়ের মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান সৃষ্টি হতে পারে। হ্যাঁ, আমরা ধরে নেই পূর্ণ কর্মসংস্থানমূলক আয় স্তর হচ্ছে 1 লাখ কোটি টাকা। এর পূর্বেই যদি
90,000 কোটি টাকার পর্যায়ে যদি গিয়ে যোগান আর না বাড়ে, কিন্তু সামগ্রিক চাহিদা যদি বেড়ে যায়, তাহলে এক ধরনের ব্যবধান সৃষ্টি হয়। এই ব্যবধান সৃষ্টি হওয়ার ফলে মুদ্রাস্ফীতির ফাঁক বা ব্যবধান বিষয়টা সৃষ্টি হয়ে থাকে। তাহলে অস্থিতিস্থাপক যোগান যদি হয়, সে অস্থিতিস্থাপক যোগানের কারণেও মুদ্রাস্ফীতির ব্যবধান সৃষ্টি হয়ে থাকে। 3 নাম্বার হতে পারে উন্নয়ন ব্যয়। আমরা জানি যে সরকারের বিভিন্ন উন্নয়ন ব্যয় থাকে। আমাদের দেশের সরকারও বছরব্যাপীয়া বিভিন্ন বাজেটে উন্নয়ন ব্যয় করে থাকে। রাস্তাঘাট, ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদি স্থাপনা নির্মাণ এবং অন্যান্য প্রকল্প গ্রহণের মাধ্যমে উন্নয়ন ব্যয় করে থাকে। এ ধরনের ব্যয় যখন সরকার করে, তখন দেশের সামগ্রিক চাহিদা বাড়ে। আর সামগ্রিক চাহিদা বাড়লে, সামগ্রিক যোগান যদি ইন দ্য মিন টাইম না বাড়ে, তাহলে এক ধরনের ফাঁক বা ব্যবধানের সৃষ্টি হয়, যেটা মুদ্রাস্ফীতি ব্যবধানের অন্যতম কারণ। 4 নাম্বার হতে পারে অনুন্নয়ন ব্যয়। সরকার যেমন উন্নয়ন ব্যয় করে, সেরকম অনুন্নয়ন ব্যয়ও করে থাকে, যে ব্যয়টা আসলে সরাসরিভাবে উৎপাদন কর্মসংস্থানের সাথে জড়িত না। ঠিক আছে, যেমন যুদ্ধ ব্যয় হতে পারে, তারপরে প্রতিরক্ষা বাহিনীর পিছনে ব্যয় হতে পারে। গত এক ক্লাসে বলেছিলাম যে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন যে সমস্ত কার্যক্রম আছে, তার পিছনে ব্যয়টাও ওরকম সরাসরিভাবে উন্নয়ন ব্যয় না, এগুলোকে বলা হয় অনুন্নয়ন ব্যয়। এই অনুন্নয়ন ব্যয় যখন বাড়ে, তখন দেশে সামগ্রিক চাহিদা বাড়ে। উন্নয়ন ব্যয়ের একটা সুবিধা হচ্ছে, সেটা তাৎক্ষণিকভাবেও উৎপাদনকে না বাড়ালে দীর্ঘমেয়াদে উৎপাদন বাড়ে। কিন্তু অনুন্নয়ন ব্যয়ের বড় অসুবিধা হচ্ছে যে এটা কখনোই উৎপাদনকে সহায়তা করে না। তাহলে উন্নয়ন ব্যয় যখনই বাড়ে সরকারি পর্যায়ে, তখনই সামগ্রিক চাহিদা বাড়ে। আর সামগ্রিক চাহিদা বাড়লে সামগ্রিক যোগানের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়ে মুদ্রাস্ফীতির ফাঁকের সৃষ্টি হয়। তো এগুলাই হচ্ছে মুদ্রাস্ফীতির ব্যবধানের কারণ। তো এবার আমরা পড়ব যে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায়। মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের উপায় বা পন্থা। মুদ্রাস্ফীতির ফাঁক সৃষ্টি হলে দেশের জন্য সেটা ক্ষতিকর, অসামঞ্জস্যপূর্ণ একটা অবস্থার সৃষ্টি হয়। কারণ মুদ্রাস্ফীতির ফাঁক যখনই বাড়ে, তখনই একটা দেশে কি হয়, তখনই একটা দেশে দেখা যায় যে কর্মসংস্থান বা আয় স্তর তো বাড়েই না, বরং এটা বারংবার মূল্যস্তরকে বাড়িয়ে থাকে, দামস্তরকে বাড়িয়ে থাকে। যে দামস্তর বা মূল্যস্তর বাড়া দেশের জন্য একটা অস্থিতিশীল অবস্থা ডেকে নিয়ে আসা। তাই মুদ্রাস্ফীতির ফাঁক দূরীকরণ প্রয়োজন। আর তার জন্য কি কি উপায় নেওয়া যেতে পারে? একটা উপায় নেওয়া যেতে পারে যে সরকারি ব্যয় কমানো। সরকারি ব্যয় কমানো। আমরা জানি যে সরকারি ব্যয় যখন বাড়ে, তখনই সামগ্রিক চাহিদা বাড়ে। সামগ্রিক চাহিদা বাড়লে মুদ্রাস্ফীতির ব্যবধানের সৃষ্টি হয়। তাহলে সরকারি ব্যয় বিভিন্নভাবে কমাতে হবে, সেটা উন্নয়ন ব্যয় হোক, অনুন্নয়ন ব্যয় হোক, যেভাবেই হোক সরকারি ব্যয় কমাতে হবে। কর হ্রাস বা কর হার হ্রাস করতে হবে। আমরা জানি যে সরকার যখন কর হ্রাস করে, কর হ্রাস হবে না, এটা কর বৃদ্ধি হবে। কর বৃদ্ধি। আমরা জানি যে সরকার যখন কোনো দেশে কর বৃদ্ধি করে, তখন দেশের মানুষের বা জনসাধারণের ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কমে যায়। যখন ব্যক্তিগত ব্যয়যোগ্য আয় কমে যায়, তখন তাদের সামগ্রিক চাহিদা কমে যায়, ভোগ ব্যয়ের চাহিদা কমে যায় বা বিনিয়োগ ব্যয়ের চাহিদা কমে যায়। আর সামগ্রিক চাহিদা কমে গেলে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মধ্যে যে ব্যবধান ছিল, সেই ব্যবধান কমে গিয়ে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করে। তাহলে কর বৃদ্ধি করতে পারে সরকার মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণের জন্য।
3 নম্বরে আমরা বলতে পারি যে সুদের হার বৃদ্ধি। সুদের হার বৃদ্ধি কিভাবে এটা সহায়ক ভূমিকা পালন করে? যখনই সুদের হার বৃদ্ধি করবে বাণিজ্যিক ব্যাংকগুলো, তখনই যারা ঋণ নিবে, ঋণ নিয়ে বিনিয়োগ করবে, তাদের জন্য উৎপাদন ব্যয় বেড়ে যাবে, তাদের জন্য খরচ বেড়ে যাবে, তাদের জন্য বার্ডেন হবে। তাহলে স্বাভাবিকভাবে তারা আর ঋণে এবং বিনিয়োগে আগ্রহী হবে না, ফলে সামগ্রিক চাহিদা কমে যাবে। এমনকি যারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ভোগ ব্যয় করে থাকে, তাদের ভোগ ব্যয় কমে যাবে। তো ভোগ ব্যয় কমে গেলে, বিনিয়োগ ব্যয় কমে গেলে সার্বিকভাবে সামগ্রিক চাহিদা কমে গিয়ে মুদ্রাস্ফীতির ব্যবধান দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। 4 নম্বরে আমরা বলতে পারি যে আরও একটি ভূমিকা সরকার নিতে পারে, সেটা হলো সংকোচনমূলক মুদ্রানীতি। সংকোচনমূলক মুদ্রানীতি কি? সেটা হলো বাজারে অর্থের যোগান কমিয়ে দেওয়া। কিভাবে কমিয়ে দিতে পারে? এটা কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ব্যাংক রেট বাড়িয়ে করতে পারে, বা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভের হার বাড়িয়ে করতে পারে, ইত্যাদি বিভিন্ন কার্যক্রম গ্রহণের মাধ্যমে সরকার সংকোচনমূলক একটা মুদ্রানীতি নিয়ে বাজারে অর্থের যোগান কমিয়ে সামগ্রিক চাহিদা কমিয়ে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। 5 নম্বরে হলো বলতে পারি আমদানি বৃদ্ধি। যেহেতু সামগ্রিক চাহিদা বেড়ে গেছে এবং সামগ্রিক যোগান আগের মতোই আছে, তাহলে সামগ্রিক যোগানটাকে যদি বাড়ানো যায়, তাহলেও ওই অ্যাডজাস্টমেন্টটা হয় সামগ্রিক চাহিদা যোগানের মাধ্যমে। তাহলে আমদানি বৃদ্ধি করলে দেশের সামগ্রিক যোগান বাড়বে, আর সামগ্রিক যোগান বাড়লে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের যে ব্যবধান ছিল, সেই ব্যবধান দূরীভূত হয়ে মুদ্রাস্ফীতি ব্যবধান দূরীকরণে সহায়ক ভূমিকা পালন করবে। তো একে একে আমরা পড়লাম সরকারি ব্যয় কমানো। সেটা সরকারি ব্যয় কমাতে পারে, কর সরকার বৃদ্ধি করতে পারে, সুদের হার বৃদ্ধি করতে পারে, সংকোচনমূলক মুদ্রানীতি নিতে পারে, আমদানি বৃদ্ধি করতে পারে, সঞ্চয় বাধ্যতামূলক করতে পারে। সঞ্চয় বাধ্যতামূলক। জনসাধারণের হাতে বাড়তি আয় আছে বিধায়ী তারা বেশি ভোগ ব্যয় বা বিনিয়োগ ব্যয় করছে, এজন্য সামগ্রিক চাহিদা বাড়ছে। এই সামগ্রিক চাহিদাকে কমাতে হবে, আর এটা কমাতে হলে তাদেরকে সঞ্চয়ে বাধ্য করতে হবে। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদেরকে বিভিন্নভাবে আইন প্রণয়ন করে বা সার্কুলার জারি করে সঞ্চয়ে বাধ্য করতে হবে, যাতে তারা বেশি বিনিয়োগ না করতে পারে। তো শিক্ষার্থীরা, এইগুলোই ছিল মুদ্রাস্ফীতি ব্যবধান বা ফাঁক দূরীকরণের উপায় বা পন্থা। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। খুদা হাফেজ।